আজ আমরা আলোচনা করব এবার ক্ষরণ কলা সম্পর্কে। আমরা দেখেছিলাম যে স্থায়ী কলাকে তিনটে ভাগ করেছিলাম, সরলস্থায়ী কলা, 2 নম্বর জটিল স্থায়ী কলা, 3 নম্বর কি তোমার ক্ষরণ কলা। তার মধ্যে আমরা সরলস্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব যে সরলস্থায়ী কলার যে শেষ ভাগটা ক্ষরণ কলা, সেই ক্ষরণ কলা সম্পর্কে জানব। এই ক্ষরণ কলা কী বা কাকে বলে, এর বৈশিষ্ট্য কেমন, সেগুলো আমরা তার শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা জানব। প্রথমে আসি যে ক্ষরণ কলা কাকে বলে। গঠনগত, উৎপত্তিগত এবং অবস্থানগতভাবে পৃথক একগুচ্ছ কোষ বিভিন্ন পদার্থের ক্ষরণ বা রেচন সুসম্পন্ন করার জন্য গঠিত হয়ে যে বিশেষ স্থায়ী কলা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে ক্ষরণ কলা। তাহলে উৎপত্তিগত, গঠনগত এবং অবস্থানগতভাবে তোমার আলাদা একগুচ্ছ কোষ যারা কী করছে, তোমার রেচন পদার্থ বা ক্ষরণগুলো সম্পন্ন করছে, আর যে বিশেষ স্থায়ী কলা সৃষ্টি করে, এই ক্ষরণের জন্য যে বিশেষ স্থায়ী কলা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে তোমার কি ক্ষরণ কলা। তাহলে ক্ষরণ কলা কী বললাম, গঠনগতভাবে, উৎপত্তিগতভাবে এবং অবস্থানগতভাবে পৃথক একগুচ্ছ কোষ বিভিন্ন পদার্থের ক্ষরণ ও রেচন সুসম্পন্ন করার জন্য সুগঠিত হয়ে যে বিশেষ স্থায়ী কলা সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে তোমার কি ক্ষরণ কলা। এই ক্ষরণ কলার বৈশিষ্ট্য কি? ক্ষরণ কলার বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তিত প্যারেনকাইমা কোষগুলো একত্রিত হয়ে এই ক্ষরণ কোষ সৃষ্টি করে। এই ক্ষরণ কলার মধ্যে যে কোষগুলো আছে সেগুলো হচ্ছে পরিবর্তিত প্যারেনকাইমা কোষগুলো তোমার একত্রিত হয়ে এই ক্ষরণ কোষগুলো সৃষ্টি করছে। আর 2 নম্বর পয়েন্ট কি, ক্ষরণ গ্রন্থির কলাকোষের বিপাকীয় হার অত্যন্ত বেশি হওয়ায় প্যারেনকাইমা কোষের প্রোটোপ্লাজমগুলো তোমার কি হচ্ছে ঘন এবং দানাদার হয়। তাহলে ক্ষরণ গ্রন্থির এই কলাগুলো বা ক্ষরণ কলাগুলো বিপাক হার, ক্ষরণ কলার মধ্যে যে কোষগুলো আছে তাদের বিপাক হার খুব বেশি এবং কী হচ্ছে তোমার প্রোটোপ্লাজম ঘন হয় এবং দানাদার হয়। আর কি বৈশিষ্ট্য, গ্রন্থিগুলোর ক্ষরণ বস্তুকে কী হচ্ছে তোমার গহ্বরের মধ্যে জমা রাখে বা বাইরে তোমার নির্গত করে। এই ক্ষরণ কলা কী হচ্ছে ক্ষরণ বস্তুকে তাদের মধ্যে কিছু জমা রাখে অথবা কী হচ্ছে দেহের বাইরে এরা নির্গত করে। এবার হচ্ছে এই ক্ষরণ তোমার কলা 2 প্রকার হয়, প্রকারভেদ। ক্ষরণ কলার প্রকারভেদ সম্পর্কে জানবো। ক্ষরণ কলা সাধারণত তোমার 2 প্রকার হয়, একটা হচ্ছে বহিস্থগ্রন্থি আর 2 নম্বর কি তোমার কি অন্তঃস্থগ্রন্থি। বহিস্থ মানে কি জানে বাইরে, আর অন্তঃস্থ মানে ভিতরে। বহিস্থগ্রন্থি আবার অনেকগুলো ভাগ আছে, 3টে, তোমার ত্বকীয় গ্রন্থিরোম, মধু গ্রন্থি, সুবাস গ্রন্থি, জলরন্ধ্র। প্রথমে আসবো আমরা বহিস্থগ্রন্থি সম্পর্কে। বহিস্থগ্রন্থিটা কি, যে উদ্ভিদের তোমার বহিস্থক থেকে সৃষ্ট যে গ্রন্থিগুলো বা ক্ষরণকারী গঠনগুলো উদ্ভিদের ত্বকের বাইরে অবস্থান করে তাকে বলা হচ্ছে বহিস্থগ্রন্থি। এক কথায় কি বহিস্থগ্রন্থি কি, যেগুলো উদ্ভিদের বহিস্থকে অবস্থান করে এবং ক্ষরণগুলো নিয়ন্ত্রণ করে তাকে বলা হচ্ছে তোমার কি বহিস্থগ্রন্থি। তাই উদ্ভিদের বহিস্থক থেকে সৃষ্ট যে গ্রন্থিগুলো উদ্ভিদের বাইরের ত্বকে বা ত্বকের বাইরে অবস্থান করে তাকে বলা হচ্ছে বহিস্থগ্রন্থি। বহিস্থগ্রন্থিগুলো কী কী, তোমার ত্বকীয় গ্রন্থিরোম, ত্বকীয় গ্রন্থিরোম কি, এগুলো উদ্ভিদঙ্গের মূল বাদে তোমার বহির্গাত্রে, উদ্ভিদের যে বহির্গাত্র সেগুলো হচ্ছে দেখতে পাওয়া যায়। যেমন বিছুতি পাতার কী হচ্ছে বাইরের দংশনরোম, তামা গাছের পাতার গ্রন্থিরোম, কলসপতি পাতার ত্বকীয় গ্রন্থিরোম তোমার দেখতে পাওয়া যায়।
এর বৈশিষ্ট্য কী? এই গ্রন্থিরোমগুলো তোমার এককোষী হতে পারে বা বহুকোষী হতে পারে। আর রোমগুলো প্রাচীর পাতলা হয়। আর রোমগুলো কী হচ্ছে রোম এর মাথায় একটি মস্তক থাকে, ঠিক আছে, আর তলায় একটি বিন্দু থাকে। এটা মস্তক থাকে, উপর অংশ মস্তক, নিচে কী থাকে, বিন্দু থাকে। আর মস্তকগুলো কী হচ্ছে, ক্ষরণ কাজে অংশ নেয়। এই মস্তক অংশটা তোমার ক্ষরণ কাজে অংশ নিচ্ছে। কাজ কি এই ত্বকীয় গ্রন্থিরোমের কাজ কি? ত্বকীয় গ্রন্থিরোম কী হচ্ছে, পরিপাকজাত খাদ্যবস্তুকে শোষণ করে, উৎসেচক ও মিউসিলেজ তোমার ক্ষরণ করছে। আর কি করে, জল সঞ্চয় করে। আর এদের যে ত্বকীয় রোম, যেগুলো তোমার কিছু কিছু রোম আছে যেগুলো হচ্ছে প্রাণীদের হাত থেকে উদ্ভিদকে রক্ষা করে। যেমন বিচুতি গাছের পাতা যে তোমার ত্বকীয় গ্রন্থিরোম থাকে, সেটা আমরা জানি বিচুতি পাতা হাত দিলে কী হচ্ছে, তোমার হাত পর্যন্ত জ্বালা করে। তাহলে কী হচ্ছে, উদ্ভিদ আত্মরক্ষার কাজেও ত্বকীয় গ্রন্থিরোমকে তারা ব্যবহার করে থাকে বা ওদের কাজে সাহায্য করে। ত্বকীয় গ্রন্থিরোম ওদের আত্মরক্ষার কাজেও সাহায্য করছে। তাহলে বহিস্থগ্রন্থির একটা তোমার ভাগ হলো কি, তোমার ত্বকীয় গ্রন্থিরোম। 2 নম্বর কি, তোমার মধুগ্রন্থি। মধুগ্রন্থিটা কি? এগুলো উদ্ভিদের তোমার নালিকা মান্ডিল সংলগ্ন অংশ। এই মধুগ্রন্থিটা হচ্ছে উদ্ভিদের যে নালিকা মান্ডিল থাকে, এই নালিকা মান্ডিলের সংলগ্ন বা কাছাকাছি একটা অংশ তো মধুগ্রন্থি থাকে। যেমন হচ্ছে তোমার ফুলের বিভিন্ন অংশে, কাণ্ড, পাতায় এগুলো থাকে। এছাড়া কী হচ্ছে, তোমার কলসপত্তি উদ্ভিদের কলসের কিনারায়, শিম গাছের উপপত্রে তোমার এই মধুগ্রন্থি দেখতে পাওয়া যায়। এই কোষগুলো কেমন দেখতে হয় বা কোষগুলোর বৈশিষ্ট্য কী? মধুগ্রন্থির কোষগুলো কিছু স্তম্ভাকার হয়, স্তম্ভের। আর কোষগুলো ঘন সাইটোপ্লাজম পূর্ণ এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সমৃদ্ধ হয়। আর গ্রন্থিগুলো বিন্দুহীন এবং বহুকোষী হয়। এই যে মধুগ্রন্থিগুলো তোমার কিছু বিন্দুহীন, এদের কোনো মোটা বা বিন্দু থাকে না, আর বহুকোষী হয়। কাজ কী এদের? কাজ হচ্ছে কি, মধু সঞ্চয় করা, ক্ষরণ করা, আর মধু দ্বারা কীটপতঙ্গে আকৃষ্ট করা। আর আকৃষ্ট হলে কি, পরাগ মিলনে তোমার সাহায্য করছে। তাহলে বহিস্থগ্রন্থি, ত্বকীয় গ্রন্থিরোম, মধুগ্রন্থি হলো। 3 নম্বর কি ভাগটা কি, সুবাসগ্রন্থি। এগুলো শুধু উদাহরণগুলো একটু মনে রাখবে। আর কাজগুলো এগুলো 1 নম্বর কি তোমার 2 নম্বরে দিয়ে থাকে। সুবাসগ্রন্থি, এই গ্রন্থিগুলো উদ্ভিদের বিভিন্ন অংশ সংবহন কলা দ্বারা পরিবৃত্ত অবস্থায় থাকে। সুবাসগ্রন্থিগুলো উদ্ভিদের বিভিন্ন অংশে সংবহন কলা দ্বারা তোমার আবৃত অবস্থায় থাকে। যেমন রানসা ফুলের পাপড়িতে, রানসা ফুলের পাপড়িতে কচুর মঞ্জুরি দণ্ডের শীর্ষে কী হচ্ছে, এই সুবাসগ্রন্থি তোমার দেখতে পাওয়া যায়। এই সুবাসগ্রন্থির বৈশিষ্ট্য কী? এই গ্রন্থিগুলো বিভিন্ন আকারে হয়। জিহ্বার মতো আকৃতি হয় কোনোটা ব্রাশের মতো আকৃতি হয়, কোনোটা কলা পাতার মতো তোমার আকৃতি হয়। আর গ্রন্থিগুলো কী হচ্ছে, বহু কোষযুক্ত হয় এবং কোষ সমৃদ্ধ কোষান্তর। কোষগুলো তোমার কী হচ্ছে, কোষান্তর রন্ধ্রযুক্ত হয়। মানে কোষগুলো একটা কোষের সঙ্গে একটা কোষ দূরবর্তী অঞ্চলে অবস্থান করে বা পাশাপাশি একটু দূরে অবস্থান করে, ফলে কি যাদের মধ্যে কোষান্তর রন্ধ্র দেখতে পাওয়া যায়। আর গ্রন্থির কোষ থেকে সুগন্ধযুক্ত তোমার উদ্বায়ী তেল বা বান তেল ক্ষরিত হয়, যা বাষ্প হয়ে নির্গত হয়। তাহলে এই যে সুবাসগ্রন্থির কোষ থেকে এক ধরনের কী হচ্ছে, সুগন্ধিযুক্ত উদ্বায়ী তেল বা বান তেল ক্ষরিত হয়, যেগুলো কী হচ্ছে, বাষ্পীভূত হয়, ফলে কী হচ্ছে, সৌরভ বা সুগন্ধ ছড়ায়। কাজ কি? এই কাজ হচ্ছে, এই যে সুমিষ্ট, যেহেতু সুবাসগ্রন্থি কী হচ্ছে, তোমার বান তেল তোমার বাষ্পীভূত হয়ে সুবাসটা বা গন্ধটা ছড়াচ্ছে, ফলে কী হচ্ছে, পতঙ্গদের আকৃষ্ট করে এবং পরাগ মিলনে সাহায্য করে। সুবাসগ্রন্থি তাহলে এক কথায় কী কাজ করে, তোমার উদ্ভিদের পরাগ মিলনে সাহায্য করছে। 4 নম্বর কি ভাগটা কি হচ্ছে, তোমার জলরন্ধ্র। আমরা দেখেছি, যদি
কিছু কিছু গাছ লক্ষ্য করা যায়, কচু গাছ বা টমেটো, প্রাইমুলা প্রভৃতি যদি আমরা বা প্রিমরোজ প্রভৃতি উদ্ভিদ আমরা যদি সকালবেলা দেখি, তাহলে দেখা যাবে যে পাতার কিনারায় যদি পাতার কিনারায় দেখব বিন্দু জলকণা বিন্দু জমা হয়েছে। এইগুলোকে বলা হচ্ছে তোমার নিঃস্রাবণ বলা হয়, নিঃস্রাবণ। এই বীজ জাতীয় কিছু উদ্ভিদ আছে, তাদের পত্র কিনারায় কী হচ্ছে এই জলরন্ধ্র থাকে। কী কী বললাম, কোন কোন গাছের, টমেটো, ঘাস, প্রিমরোজ প্রভৃতি উদ্ভিদে কী হচ্ছে পাতায় তোমার এই হাইডারথ্রোড দেখতে পাওয়া যায়, বা জলরন্ধ্র, হাইডারথ্রোড বা জলরন্ধ্র। হাইডারথ্রোড বা জলরন্ধ্র দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে কি হয়, যেখানে তোমার জাইলেম কলাটা শেষ হয়, জাইলেম কলার যে ট্রাকিয়া, জাইলেম কলার যে উপাদান ট্রাকিয়াটা যেখানে শেষ হচ্ছে, তার উপর দিকে কিছু তোমার পাতলা কোষপ্রাচীরযুক্ত এবং রন্ধ্রযুক্ত প্যানকাইমা কোষ থাকে। উদ্ভিদ মূলমধারা জল শোষণ করছে, এই জলটা কি হচ্ছে জাইলেম বাহিকার মধ্যে যাচ্ছে, তারপর এই প্যানকাইমা কোষের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে তোমার প্যানকাইমা কোষের অগ্রভাগে একটা গহ্বর থাকে, যাকে বলা হচ্ছে তোমার কি জলগহ্বর বা জলরন্ধ্র গহ্বর। আর পাতার কিনারে কী হচ্ছে, এই সমস্ত উদ্ভিদে পাতার কিনারে দুটো রক্ষী কোষ থাকে, কিন্তু এদের রক্ষী কোষ থাকলেও এদের তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। জল শোষণ করলো, তারপর কী হচ্ছে জাইলেমের যে টাকিটার মধ্যে গিয়ে তোমার এই প্যানকাইমা কোষের মধ্যে দিয়ে গিয়ে কী হচ্ছে এই জলরন্ধ্র গহ্বরে জমা হয়। তারপর যখন এটা অত্যাধিক পরিমাণে জলটা সঞ্চিত হলো, ধীরে ধীরে কী হচ্ছে এই যে ওপেনিং, যে ছিদ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে এসে তোমার বিন্দু বিন্দু আকারে জমা হয়। এইভাবে কী হচ্ছে এরা বিভিন্ন তোমার লবণ বা রেচন পদার্থ ত্যাগ করে থাকে। আর এই যে প্যানকাইমা কোষের যেখানে শেষ হচ্ছে বা টাকিয়া যেখানে শেষ হচ্ছে, যেখানে সেই জাইলেম বাহিকা যে ট্রাকিড উপাদানটি যেখানে শেষ হচ্ছে, তার কাছে তার উপরের দিকে উপরি অংশে যে প্যানকাইমা কোষগুলো থাকে, তাকে বলা হচ্ছে তোমার কি এপিথেম বলা হচ্ছে। তাহলে এইভাবে কী হচ্ছে জলরন্ধ্র বা হাইডারথ্রোড তোমার কাজ করছে একটা তোমার বহিঃস্থগ্রন্থি হিসাবে। এর কাজ কি? এর কাজ হচ্ছে কি তোমার এর মাধ্যমে উদ্ভিদরা তোমার অতিরিক্ত জল, খনিজ মৌল এবং কিছু রেশন পদার্থ তোমার ত্যাগ করে। তাহলে আমরা বহিঃস্থগ্রন্থি সম্পর্কে আমরা জানলাম। এবার আসবো তোমার অন্তঃস্থগ্রন্থি। প্রথমে অন্তঃস্থ গ্রন্থি কাকে বলে? যে ক্ষরণকারী গ্রন্থিগুলো উদ্ভিদ অঙ্গের বিভিন্ন কলার মধ্যে অবস্থান করছে, তাকে বলা হচ্ছে তোমার কি অন্তঃস্থ গ্রন্থি। এবার অন্তঃস্থ গ্রন্থি বিভিন্ন প্রকার হয়, সেগুলো কি কি? প্রথমে আসি তোমার ক্ষরণ কোষ। যে সমস্ত কোষগুলো একত্রিতভাবে না থেকে অন্যান্য কোষের সঙ্গে থেকে কী হচ্ছে পৃথকভাবে যখন ক্ষরণ কার্য সম্পন্ন করে, তখন তাকে বলা হয় ক্ষরণ কোষ। তাহলে যে সমস্ত কোষগুলো একত্রিতভাবে তোমার না থেকে অন্যান্য কোষের সঙ্গে তোমার থেকে বা অন্যান্য কোষের সঙ্গে যুক্ত হয়ে তোমার ক্ষরণ কার্য সম্পন্ন করে, তখন তাকে বলা হচ্ছে ক্ষরণ কোষ। যেমন কচু পাতার বৃন্তের যে ইডিওব্লাস্ট কোষ, তারপরে বটগাছের পাতায় লিথোসিস্ট কোষ, জবা ফুলের শ্লেষ্মা কোষ, এগুলো কী হচ্ছে তোমার এক প্রকার ক্ষরণ কোষ। তাহলে মনে রাখবে, কচু পাতার বৃন্তে ইডিওব্লাস্ট কোষ, তারপরে বটগাছের পাতার লিথোসিস্ট, লিথোলয়সিস থয়কা দন্তস্বয়সিস দন্তস্বয়টায় লিথোসিস্ট, জবা ফুলের শ্লেষ্মা কোষ হচ্ছে কি তোমার এই ক্ষরণ কোষের তোমার উদাহরণ। কোষগুলো কি কাজ করে? এই কোষগুলোর কাজ হচ্ছে ইডিওব্লাস্ট কোষে
তোমার ক্যালসিয়াম অক্সালেট, লিথোসিস কোষে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট জমা থাকে, আর শ্লেষ্মা কোষে তোমার শ্লেষ্মা ক্ষরণ করে। ক্ষরণ কোষের বৈশিষ্ট্য কি? কোষগুলো আয়তনে খুব বড় হয়, আর উদ্ভিদ অঙ্গের আদি প্যানকামা কলার বিভিন্নভাবে অবস্থিত। উদ্ভিদ অঙ্গের যে আদি প্যানকামা কলায় এরা অবস্থান করে। তাহলে আমরা ক্ষরণ কোষ জানলাম। এবার হচ্ছে 2 নম্বর কি তোমার গ্রন্থি ও নালী। গ্রন্থি ও নালীটা কি? কিছু অন্তঃকোষীয় গহ্বরের ক্ষরিত পদার্থ সঞ্চিত হয়। কিছু অন্তঃকোষীয় বা তোমার আন্তঃকোষীয় দুটো কোষের মাঝখানে কিছু তোমার আন্তঃকোষ, অর্থাৎ একটা কোষ দুটো কোষের মাঝখানে যেগুলো আন্তঃকোষীয় গহ্বরে ক্ষরিত পদার্থ অনেক সময় সঞ্চিত হয়। গহ্বরটির দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান হলেও তাকে সমান যখন হবে তখন তাকে বলা হচ্ছে তোমার কি গ্রন্থি বলা হচ্ছে। আর সরু নলের মতো হলে তখন তাকে বলা হচ্ছে তোমার কি নালী। তাহলে সেকেন্ড পয়েন্টটা কী আছে আমার? গ্রন্থি ও নালী। তাহলে গ্রন্থি আর নালীটা কি? কিছু আন্তঃকোষীয় গহ্বরে ক্ষরিত পদার্থ সঞ্চিত হয়। আন্তঃকোষীয়, আন্ত মানে কি? দুটো ভিন্ন কোষের মাঝখান। আন্ত মানে দুটো ভিন্নর মাঝখানটাকে বলা হচ্ছে আন্ত বলা হচ্ছে। তাহলে কিছু আন্তঃকোষীয় গহ্বরে ক্ষরিত পদার্থ সঞ্চিত হয়, আর গহ্বরটি যদি দৈর্ঘ্য প্রস্থে সমান হয় তখন তাকে বলা হচ্ছে গ্রন্থি। আর গহ্বরটি যদি সরু নলের মতো হয় তখন তাকে বলা হচ্ছে তোমার নালী বলা হচ্ছে। গ্রন্থি ও নালী কাদের দেখতে পাওয়া যায়? ইউক্যালিপটাস পাতার তৈলগ্রন্থি, ইউক্যালিপটাস গাছের পাতার তৈলগ্রন্থি এক ধরনের কী হচ্ছে গ্রন্থি। তুলো বীজের কী হচ্ছে তৈলগ্রন্থি দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে রাবার, বট প্রভৃতিতে কী হচ্ছে আমরা রজন নালী দেখতে পাচ্ছি। কাজ কি? গ্রন্থি ও নালী বিভিন্ন ধরনের তেল, রজন পদার্থ সঞ্চয় করা এই গ্রন্থি এবং এই নালীর প্রধান কাজ। বিভিন্ন ধরনের তেল এবং রজন সঞ্চয় করা এদের কাজ। কোষগুলোর বৈশিষ্ট্য কী? এরা হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট, ঘন সাইটোপ্লাজম পূর্ণ হয়। আর কিছু কোষ তোমার একত্রিত হয়েও অন্তঃস্থ ক্ষরণে অংশ নিচ্ছে। তাহলে কোষগুলো পাতলা প্রাচীর বিশিষ্ট হয় আর ঘন সাইটোপ্লাজম পূর্ণ হয়। এটা পয়েন্টটা ভালো করে মনে রাখবে। আর কোষ থেকে ক্ষরিত পদার্থ অন্তঃগহ্বরে তোমার জমা হচ্ছে। তাহলে গ্রন্থি ও নালী আমার হয়ে গেল। তারপর নেক্সট কি? তরুক্ষীর নালী। 3 নম্বর হচ্ছে কি তোমার উদাহরণগুলো ভালো করে তোমরা মনে রাখবে। উদাহরণ দিয়ে তোমার শর্ট কোশ্চেন দেয়। তরুক্ষীর নালীটা কি? উদ্ভিদের রেচনের ফলে সৃষ্ট তরুক্ষীর যে নালীতে জমা হয় তাকে বলা হচ্ছে তোমার কি তরুক্ষীর নালী। এবার এই তরুক্ষীর নালীর বৈশিষ্ট্য কি? এই নালী কি হচ্ছে পাতলা কোষপ্রাচীর যুক্ত হচ্ছে আর বহু নিউক্লিয়াস যুক্ত হয়। আর এগুলি সাদা বা হলদে তোমার রঙের হয়ে থাকে। আর এটা কি নাইট্রোজেনবিহীন তরুক্ষীর, এটা নাইট্রোজেনবিহীন তোমার রেচন পদার্থ আমরা বলতে পারি। তারপর আর কি বৈশিষ্ট্য আছে? লম্বা শাখা প্রশাখাযুক্ত এককোষীয় তরুক্ষীর নালীতে ক্ষীরকোষ থাকে। তাহলে তরুক্ষীর নালীতে কোন কোষ থাকে? ক্ষীরকোষ। তা লম্বা শাখাযুক্ত এককোষীয় তরুক্ষীর নালীকে বলা হচ্ছে তোমার ক্ষীরকোষ বলে। তাহলে ক্ষীরকোষটা কি? লম্বা শাখা প্রশাখাযুক্ত তোমার এককোষীয় তরুক্ষীর নালীকে বলা হয় ক্ষীরকোষ। আর শাখা প্রশাখাযুক্ত ক্ষীরকোষগুলো যুক্ত হয়ে যে জালকের মতো গঠন সৃষ্টি করে তাকে বলা হচ্ছে ক্ষীরবাহিকা। তাহলে ক্ষীরকোষ আর ক্ষীরবাহিকাটা দ্বারা কী বললাম? যে শাখা প্রশাখাযুক্ত যখন ক্ষীরকোষগুলো তোমার পরস্পর যুক্ত হয়ে জালের মতো গঠন করে বা জালের মতো আকার ধারণ করে তখন তাকে বলা হয় ক্ষীরবাহিকা। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়?
তোমার করবি, বট, আকন্দ, পেঁপে, তামাক প্রভৃতি গাছে কী হচ্ছে, এই তোমার ক্ষীরকোষ এবং ক্ষীরবাহিকা তোমার দেখতে পাওয়া যায়। কাজ কি, রেচন পদার্থ হিসাবে তরুক্ষীর সঞ্চয় করে রাখে এবং সেগুলোকে পরবর্তীকালে তারা নির্গত করে। তাহলে আমার ক্ষরণ কলা তোমার সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো যে তোমার কলাতন্ত্র সম্পর্কে। এবার আমরা নতুন টপিক একটা জানবো যে কলাতন্ত্র। নেক্সট টপিক আমাদের কি, কলাতন্ত্র, টিস্যু সিস্টেম। কলাতন্ত্র বা টিস্যু সিস্টেম। প্রথমে আসি, এই কলাতন্ত্রটা কি। তোমার উদ্ভিদ দেহে বর্তমান এক বা একাধিক বিভিন্ন প্রকারের বিচ্ছিন্ন বা পরস্পর সংলগ্ন কলাগুলো একত্রিত হয়ে একটি নির্দিষ্ট কাজ সুসম্পন্ন করার জন্য যে তন্ত্র গঠন করে, তখন তাকে বলা হচ্ছে কলাতন্ত্র। তাহলে কলাতন্ত্রটা কি, উদ্ভিদ দেহে বর্তমান এক বা একাধিক বিভিন্ন প্রকারের বিচ্ছিন্ন বা পরস্পর সংযুক্ত বা সংলগ্ন কলাগুলো একত্রিত হয়ে নির্দিষ্ট একটি কাজ সুসম্পন্ন করার জন্য যে তন্ত্র গঠন করছে, নির্দিষ্ট একটা কাজ সুসম্পন্ন করার জন্য যে তন্ত্র গঠন করছে, তখন তাকে বলা হচ্ছে কলাতন্ত্র। এবার আসবো কলাতন্ত্রের প্রকারভেদ। কলাতন্ত্রের প্রকারভেদ সম্পর্কে জানব। তোমার কলাতন্ত্রকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি, ত্বক কলাতন্ত্র, আদি কলাতন্ত্র আর সংবহন কলাতন্ত্র। তাহলে কলাতন্ত্র কয়টি ভাগ করবো আমরা, তিনটে ভাগে। কি কি, ত্বক কলাতন্ত্র, ত্বক কলাতন্ত্র। 2 নম্বর কি তোমার আদি কলাতন্ত্র, আদি। 3 নম্বর হচ্ছে তোমার কি সংবহন কলাতন্ত্র। এবার আমরা প্রত্যেকটা কলাতন্ত্র সম্পর্কে এবার ধীরে ধীরে জানব। প্রথমে আসি ত্বক কলাতন্ত্র। ত্বক কলাতন্ত্র কাকে বলে? প্রাথমিক ভাজক কলা থেকে উৎপন্ন যে স্থায়ী কলার কোষ সমষ্টি বা কোষগুলি উদ্ভিদঙ্গের বহিঃত্বক উৎপন্ন করে উদ্ভিদঙ্গের একেবারে বাইরের দিকে একটি সুরক্ষা প্রদানকারী স্তর সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে তোমার ত্বক কলাতন্ত্র। তা ত্বক কলাতন্ত্রটা কাকে বললাম, যে প্রাথমিক ভাজক কলা থেকে উৎপন্ন যে স্থায়ী কলার কোষ সমষ্টি বা কোষগুলি উদ্ভিদঙ্গের বহিঃত্বক উৎপন্ন করে এবং উদ্ভিদঙ্গের একবারে বাইরের দিকে একটা সুরক্ষা প্রদানকারী স্তর সৃষ্টি করছে, তাকে বলা হচ্ছে তোমার ত্বক কলাতন্ত্র। এই ত্বক কলাতন্ত্রের উৎপত্তি কোথা থেকে? ত্বক কলাতন্ত্র সাধারণত কাণ্ড, পাতা, ফুল বিভিন্ন অংশের ত্বক, বিটপের অগ্রভাগ, ভাজক কলার কী হচ্ছে পোটোডার্ম স্তর থেকে সৃষ্টি হয়। এই যে ত্বক কলাতন্ত্র কোথা থেকে উৎপন্ন হচ্ছে তোমার কি পোটোডার্ম স্তর থেকে। ভাজক কলার পোটোডার্ম স্তর থেকে কী হচ্ছে এই ত্বক কলাতন্ত্র তোমার সৃষ্টি হচ্ছে। এবার জানবো ত্বক কলাতন্ত্রে তোমার গঠন কেমন। ত্বক কলাতন্ত্রের তোমার উপাদান উদ্ভিদঙ্গের বিভিন্ন প্রকৃতির হয়। ত্বক কলাতন্ত্রের উপাদানগুলো উদ্ভিদ অঙ্গভেদে
ভিন্ন প্রকৃতির হয়। কোনো একটা অঙ্গের ক্ষেত্রে একরকম, অন্য একটা অঙ্গের ক্ষেত্রে তোমার অন্যরকম হয়। এটি মূলত 3 ধরনের উপাদান দিয়ে গঠিত হয়। সেগুলো কি কি? তোমার বহিঃত্বক বা ত্বক কোষ, তারপর হচ্ছে ত্বকের উপবৃদ্ধি, আর কি ত্বকীয় রন্ধ্র নিয়ে তোমার এই ত্বক কলাতন্ত্রটা গঠিত হচ্ছে। তার ত্বক কলাতন্ত্রের উপাদানগুলো কি কি? প্রথমটা হচ্ছে কি তোমার বহিঃত্বক, 2 নম্বর হচ্ছে ত্বকীয় উপবৃদ্ধি, 3 নম্বর হচ্ছে তোমার ত্বকীয় রন্ধ্র। প্রথমে আসি বহিঃত্বক। বহিঃত্বক সম্পর্কে, বহিঃত্বকটা কাকে বলে? উদ্ভিদের বিভিন্ন অঙ্গের সবচেয়ে বাইরের দিকে অবস্থিত এক স্তর বিশিষ্ট কোষ নিয়ে গঠিত, যেটা উদ্ভিদকে সুরক্ষা প্রদান করে, যে স্তরটি সুরক্ষা প্রদান করে তাকে বলা হচ্ছে বহিঃত্বক। উদ্ভিদ অঙ্গের সবচেয়ে বাইরে অবস্থিত এক স্তর বিশিষ্ট যে কোষ স্তরটি উদ্ভিদ অঙ্গকে সুরক্ষা প্রদান করছে তাকে বলা হচ্ছে তোমার কি বহিঃত্বক। বহিঃত্বকে তোমার বৈশিষ্ট্য কি? বহিঃত্বকের কোষগুলো তোমার কি হচ্ছে নলাকার বা ডিম্বাকার হয়, কোষান্তর রন্ধ্রবিহীন হয়, আর ঘন সন্নিবিষ্টভাবে বিন্যস্ত সজীব প্যারেনকাইমা কোষ দ্বারা ত্বক গঠিত হয়। 2 নম্বর বৈশিষ্ট্য কি এর? সজীব ত্বকীয় কোষের প্রাচীর পাতলা হয় আর সেলুলোজ নির্মিত এবং অসমভাবে স্থূল হয়। তাহলে কী হচ্ছে, এদের যে সজীব কোষের এদের কোষগুলো পাতলা হচ্ছে, আর কি হচ্ছে তোমার সেলুলোজ দ্বারা গঠিত। কোষগুলি। আর কাণ্ড ও পাতার ত্বককে তোমার এপিডার্মিস বলা হচ্ছে, আর মূলের ত্বককে তোমার এপিব্লেমা বলা হয়। এখানে একটা শর্ট কোশ্চেন দেয়, তোমার কাণ্ড ও পাতার ত্বককে কি বলে? কাণ্ড এবং পাতার ত্বককে তোমার বলে এপিডার্মিস। আর মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা। মূলের ত্বককে বলে এপিব্লেমা। এটা মনে রাখবে, এপিডার্মিস কি, এপিব্লেমাটা কি। এপিডার্মিস হচ্ছে কাণ্ড ও পাতার ত্বককে বলা হয় এপিডার্মিস, আর মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা। আর কাণ্ড, তারপর নেক্সট পয়েন্ট কি, নেক্সট বহিঃত্বকের তোমার বৈশিষ্ট্য কি? কাণ্ড ও পাতার বহিঃত্বকের বাইরে কিউটিন সঞ্চিত হয়ে কিউটিক্যাল স্তর গঠিত হয়। কাণ্ড আর পাতার বহিঃত্বকে বাইরের দিকে কিউটিন তোমার সঞ্চিত হয়ে কি তৈরি করে? তোমার কিউটিক্যাল তৈরি করে। কিউটিক্যাল তৈরি করছে। সাধারণত বহিঃত্বকটি তোমার সবসময় একটানা থাকে না, কন্টিনিউয়াস থাকে, কিন্তু পাতা আর কাণ্ডে তোমার এবং কন্টিনিউয়াসলি বা তোমার একটানা থাকে না। পাতার বহিঃত্বকে পত্ররন্ধ্র থাকার জন্য আর হচ্ছে কাণ্ডে তোমার লেন্টিসেল থাকার জন্য এই স্তরটি, এই বহিঃত্বক স্তরটি কী হচ্ছে নিরবিচ্ছিন্নতা স্থানে স্থানে কী হচ্ছে তোমার থাকে না। তোমার পাতায় পত্ররন্ধ্র থাকার জন্য এবং কাণ্ডে লেন্টিসেল থাকার জন্য তোমার এই বহিঃত্বকটা তোমার কাণ্ড পাতায় নিরবিচ্ছিন্নভাবে থাকে না।
আর ত্বকীয় কোষে সাধারণত কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। একটা মনে রাখবে যে তোমার ত্বকীয় কোষে বা বহিঃস্থকের কোষে কোনো ক্লোরোফিল থাকে না। তবে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেমন জলজ কিছু উদ্ভিদ, ফান জাতীয় উদ্ভিদের বহিঃস্থকে তোমার কী থাকে, যে পত্ররন্ধ্র থাকে এবং পত্ররন্ধ্রের মধ্যে কী হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। এই এপিব্লেমা কিছু কোষ জল শোষণের জন্য মূলম সৃষ্টি করে, তাই মূলর ত্বককে পিলিফেরাস স্তর বলে। পয়সি লয়সি ফয়কা রয়কা দন্তস্ব। পিলিফেরাস স্তর কি? পিলিফেরাস স্তরটা হচ্ছে এপিব্লেমা, মানে আমরা জানি এপিব্লেমাটা কি, মূলের ত্বক। তো এই এপিব্লেমার কিছু কোষ জল শোষণের জন্য তোমার মূললোম সৃষ্টি করে, তাই মূলর ত্বককে বলা হচ্ছে কি তোমার কি, পিলিফেরাস স্তর বলা হচ্ছে। কিছু কিছু তোমার একবীজপত্রী উদ্ভিদের পাতায় ত্বকে পাতলা কোষপ্রাচীরযুক্ত এবং বড় গহ্বর বিশিষ্ট জল সঞ্চয়ী কোষ থাকে, এদের বলা হয় বুলিফর্ম কোষ। বুলিফর্ম কোষ বা বুদবুদ আকৃতি কোষ। বুলিফর্ম কোষ বা বুদবুদ আকৃতি কোষ কাকে বলে? তোমার কিছু একবীজপত্রী উদ্ভিদের পাতার ত্বকে পাতলা প্রাচীরযুক্ত এবং বড় গহ্বর বিশিষ্ট জল সঞ্চয়ী কোষ থাকে, সেই সমস্ত কোষকে বলা হচ্ছে তোমার কি, বুলিফর্ম কোষ বা বুদবুদ আকৃতির কোষ বলা হচ্ছে। তাহলে আমরা বহিঃস্থকের কোষগুলো বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানব বহিঃস্থকের তোমার কাজ কি। কাজ হচ্ছে বাইরের আঘাত থেকে উদ্ভিদকে রক্ষা করা, বাইরের আঘাত থেকে উদ্ভিদের যে অভ্যন্তরীণ যে কলাগুলো আছে সেগুলোকে রক্ষা করা। এছাড়া কি, বিভিন্ন রকম উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে বা অভ্যন্তরীণ কলাকে ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতির হাত থেকে রক্ষা করা। আর কি কাজ করে বহিঃস্থক? কাণ্ড এবং পাতার ত্বকের বাইরে যে কিউটিকল স্তর বা মোম জাতীয় তোমার স্তর থাকে, সেটা কি হচ্ছে, বাষ্পমোচন রোধ করে। আর কিছু ত্বক কোষ যেগুলো হচ্ছে তোমার ক্ষরণ কোষ এবং জল সঞ্চয়ী কোষ রূপে তোমার কাজ করে। আর কিছু ত্বক কোষ কী হচ্ছে, কখনো কখনো তোমার সালোক সংশ্লেষে তোমার অংশগ্রহণ করে থাকে। তাহলে আমরা বহিঃস্থকের আমরা কাজগুলো জানলাম। তোমরা এপিডার্মিস এবং এপিব্লেমার মধ্যে পার্থক্যটা করে নেবে, কারণ এইটা তোমার 2 নম্বরের পরীক্ষা এক্সামে দিয়ে থাকে।